স্বাগতম সবাইকে মধ্যরাতের সূর্যের দেশ নরওয়ের আর্কটিক সার্কেল বা উত্তর গোলার্ধের শহর ট্রমসো থেকে। প্রজেক্ট রিভাইভালের আরেকটি নতুন পর্ব। অনেকদিন ধরেই নরওয়ে যাব করেও প্ল্যান করা হচ্ছিল না, তবে এইবার একটা লম্বা উইকেন্ড থাকায় একটা প্ল্যান করেই ফেললাম নরওয়ের একদম উত্তরের শহর ট্রমসো যাবার। শীতকালে আকাশে নর্দার্ন লাইটসের জন্য পৃথিবী বিখ্যাত এই শহরটি গ্রীষ্মের সময় দেখতে কেমন সেটা দেখতেই এবারের আমাদের যাত্রা। ডিরেক্ট ফ্লাইটের স্বল্পতা আর অতিরিক্ত খরচ, দুই সমস্যার সমাধান করতে পোল্যান্ডের উত্তরের শহর গেদান্স থেকে ট্রমসো যাবার সিদ্ধান্ত হলো। রাতের বাসে বার্লিন থেকে পোর্ট সিটি গেদান্স পৌঁছে সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করে বিকেলের ফ্লাইটে চড়ে বসলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 2.5 ঘন্টার ফ্লাইট। বাল্টিক সাগর পাড়ি দিয়ে সুইডেন এর উপর দিয়ে বেশ কিছুক্ষণ উড়ে তারপর নরওয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছি। আর নরওয়ের উত্তরে প্লেন যখন ধীরে ধীরে নিচে নামা শুরু করলো, তখন জানলা দিয়ে নিচের দৃশ্য দেখে মনে হলো একরকম সামনের কয়েকটা দিনের পূর্ণদৈর্ঘ্য ছবি ট্রেইলার দেখছি। সমুদ্রের মাঝে অগণিত ছোট বড় দ্বীপ, পাহাড়, আর অনেক পাহাড়ের চূড়া এখনও সাদা বরফে ঢাকা। এই দৃশ্য দেখে তখনই মন একটা উদ্দীপনায় জেগে উঠল। ট্রমসো এয়ারপোর্ট নেমেই আশেপাশের দৃশ্য ভালো করে দেখে নিলাম। সব দিকে সাদা শুভ্র বরফে ঢাকা পাহাড়। ছোটোখাটো এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে শহরের সেন্টারে যাবার জন্য বাসের টিকিট কেটে বাসে উঠে বসলাম। মাত্র 15 মিনিটের বাস জার্নিতে জানলা দিয়ে বাইরে উৎসুক চোখে দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম শহরের কেন্দ্রে। নরওয়ে বেশ ব্যয়বহুল দেশ হলেও ট্রমসোতে বেশ বাজেটের মধ্যেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে সুন্দর একটা অ্যাপার্টমেন্টে। বারান্দা থেকে ট্রমসোর আইকনিক ব্রিজ, আর্কটিক চার্চ, ফিয়েল হাইসেন কেবল কার বা পোর্টে ভেড়ানো জাহাজ সবই দেখা যায়। অ্যাপার্টমেন্টে চেক ইন করে ও সুন্দর ভিউ দেখে মন ভালো হবার পরের কাজ হচ্ছে কিছু বাজার সদাই করা। বাজেটের মধ্যে এমন খরচের জায়গায় ঘুরতে হলে নিজেরা রান্না করে খাবার বিকল্প নেই। ফিরে এসে রান্নাবান্না করে খেয়ে মধ্যরাতের সূর্যের আলো অবাক হয়ে দেখলাম বছরের এই সময়টাতে টানা 74 দিনের মতন আর্কটিক সার্কেলে রাত হয় না, অর্থাৎ অন্ধকার নামে না। ব্যাপারটা আমাদের মতন দিনরাত দেখা মানুষের জন্য একদম অবিশ্বাস্য। তবে এই অবিশ্বাস্য দৃশ্য যেহেতু দেখার শেষ নেই, সেহেতু পর্দা টেনে আজকের মতো ঘুম। পরদিন সকাল, ছুটির দিন, সুন্দর আবহাওয়া আর নিরিবিলি শহর দেখতে বের হলাম। মূল পোর্টে বেশ কয়েকটি বড় জাহাজ দেখলাম, কোনোটা এক্সপিডিশনের, আবার কোনোটা দূরের দ্বীপের যাত্রী পরিবহনের জন্য, আর অনেক ছোট বড় নৌকা ও ইয়াটও চোখে পড়ল। পোর্টের বিপরীতে আরেকটু সামনে আগাতেই শহরের মূল স্কোয়ার। সুন্দর ভিউ আর আর্কটিক হান্টার নামে একটা ভাস্কর্য শোভা পাচ্ছে স্কোয়ারের ঠিক মাঝখানটাতে। এর দুই দিকে রেস্টুরেন্ট ও বেকারিতে ছুটির সকালে মানুষের আনাগোনা একটু কমই বলা যায়। স্কোয়ার থেকে একটু সামনে আগাতেই ট্রমসো ক্যাথেড্রাল। 1861 সালে নির্মিত কাঠের তৈরি এই স্থাপনাটি শহরের এই জায়গাটির মূল আকর্ষণগুলোর মধ্যে একটি বলা যায়। ক্যাথেড্রালের সাথেই মূল শপিং স্ট্রিট, যার দুই পাশে নানা জিনিসের দোকানপাট রয়েছে, যেখানে ট্যুরিস্টদের জন্য সুভিনির থেকে শুরু করে উইন্টার স্পোর্টসের বিভিন্ন সরঞ্জাম এবং কাপড় চোপড়ও কিনতে পাওয়া যায়। ট্রমসোতে বেশ কিছু মিউজিয়াম রয়েছে। এই রাস্তায় হাঁটার পথেই প্রথমে পোর্টের কাছেই পোলার মিউজিয়াম। ট্রমসোকে কেন্দ্র করে অনেক দুঃসাহসী আর্কটিক অ্যাডভেঞ্চারের ইতিহাস ও নিদর্শন নিয়েই এই মিউজিয়ামটি। এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য ট্রল মিউজিয়ামও চোখে পড়ল। ট্রমসোর মূল রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল বাস স্টেশনে। স্টেশনের দোতলার খোলা বারান্দায় একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে অপর পাশে ট্রমসডালেনের পাহাড়ের সামনে ছোট ছোট রঙিন বাড়িঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগে। বাস স্টেশন থেকে শহরের লোকাল বাসে চড়ে ট্রমসোর চারিদিকে একটা রাউন্ড ট্রিপ দিয়ে দেখা যাক আশেপাশে কী কী আছে।
উঁচু নিচু রাস্তায় চলতে চলতে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে পাহাড় আর সাগরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ঘর ও পাহাড় পেরিয়ে ট্রমজোয়ের মোটামুটি একটা রাউন্ড ট্রিপ হয়ে যায় 1 ঘন্টা সময়ের মাঝেই। দক্ষিণের বিচ থেকে শুরু করে উত্তরের পাহাড়ের উপরে অবস্থিত ট্রমসো ইউনিভার্সিটি সবই এক ঝলক দেখা হয়ে গেল 34 নম্বর বাসে থেকেই। ট্রমজো মূলত দুইটি বড় পাহাড়ি দ্বীপ, ট্রমজোয়া ও কাভালিয়ার মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। মাত্র 80,000 মানুষের বসবাস এই অঞ্চলে। রাশিয়ার বাইরে আর্কটিক সার্কেলের ভেতরে সবচেয়ে বড় ও আধুনিক শহর এই ট্রমজো। মাছের এক্সপোর্ট ও ট্যুরিজম এই দুইটি এই এলাকার অর্থনীতির মূল চালিকা শক্তি। আর তাই আমরা বাসে করে ট্রমজো মূল দ্বীপের সীমানা পেরিয়ে চলে এলাম একটা ফিশিং ভিলেজ দেখতে। ট্রমজোর পশ্চিমে বড় পাহাড়ি দ্বীপ কাভালিয়া অবস্থিত কালফিওর্ড, আর এই ফিওর্ডের বুকেই একটা ছোট্ট ফিশিং ভিলেজে আছি আমরা। শান্ত নিরিবিলি পরিবেশে হেঁটে বেড়ানো আর চারিদিকের অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। ফিওর্ড বলতে অল্প কথায় উঁচু পাহাড়ের মধ্যে সমুদ্রের একটি দীর্ঘ সরু ও গভীর অংশকে বোঝায়, যা নরওয়ের প্রকৃতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাই নরওয়েকে অনেক সময় ফিওর্ডের দেশও বলা হয়। কার্লফিওর্ড থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে এবার আমাদের গন্তব্য ট্রমজোর অপর পাশের অঞ্চল ট্রমজোয়াতে। ট্রমজোর আইকনিক ব্রিজ পেরিয়েই ঠিক অপর পাশে অবস্থিত আর্কটিক ক্যাথেড্রাল। 1960 সালে নির্মিত কংক্রিট ও কাচে ঘেরা এই চার্চটিতে টিকিট কেটে ভেতরে ঢোকা যায়। মাঝে মাঝে বেশ কিছু আয়োজন ও কনসার্ট হয়ে থাকে এর ভেতরে। তবে আজকে তেমন কিছু না থাকায় আর আমাদের অন্য প্ল্যান থাকার কারণে ভেতরে ঢুকলাম না। কতক্ষণ চার্চের সামনে ঘোরাফেরা করে ছবি তুলে পাহাড়ের দিকে হেঁটে চললাম। আমাদের এখনের গন্তব্য ফিয়েলহাইসেন কেবল কার স্টেশন। এই পুরো জায়গাটাকে একটু উঁচু থেকে দেখার আর একটা ছোট হাইক করার প্ল্যান আমাদের এখন। টিকিট কেটে কেবল কারে উঠে পড়লাম। আস্তে আস্তে উঁচুতে উঠছি আর আশেপাশের আইল্যান্ড ও ফিওর্ডের দৃশ্য আরও দূর পর্যন্ত উন্মুক্ত হচ্ছে। আর আবহাওয়া খুব ভালো থাকায় এই পরন্ত সূর্যের আলোতে চারিপাশ দেখতে একটু বেশিই সুন্দর লাগছে। ফিয়েলহাইসেনের উপরে একটা ভিউইং প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে এই ফিওর্ডের অনেক দূর পর্যন্ত দেখা যায়। 420 মিটার উচ্চতার এই প্ল্যাটফর্ম থেকে ট্রমজো শহরের পুরোটা দেখা যায়। সকালে কোথায় কোথায় গিয়েছি বাসে করে সেই জায়গাগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করলাম প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থেকে। ভিউইং প্ল্যাটফর্মের সাথে একটা রেস্টুরেন্টও আছে ট্যুরিস্টদের সুবিধার জন্য। তবে এখানে এখন বসে না থেকে আমরা পাহাড়ের উপরে হাইক করব, তাই বেরিয়ে পড়লাম। শীতের প্রকোপ শেষ হলেও পাহাড়ের উপরের বেশিরভাগটাতেই বরফ। আমাদের উপরে পৌঁছানোর জন্য এই বরফের উপর দিয়েই ধীরে সুস্থে হাইক করতে হবে। প্রায় 1.5 কিলোমিটার পুরোটাই আপহিলে হাইক। অনেক দিন পরে হাইক করার কারণে একটু পরপরই দম নেয়ার জন্য থামা লাগছে। তবে প্রতিবার থেমেই আশেপাশে সুন্দর দৃশ্য দেখে ক্লান্তি কেটে যায়। প্রায় 1 ঘন্টা পরে উপরের চূড়ায় পৌঁছালাম। সেখান থেকে একরকম 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। একদিকে ট্রমসো শহর, আরেকদিকে বরফে ঢাকা উঁচু পাহাড়ের সারি, যার মাঝে 1238 মিটার উচ্চতায় ট্রমস ডালস্টিনডেন দেখা যায়। আর অন্যদিকে অনেক দূর পর্যন্ত ফিওর্ডের নীল জল। সব মিলিয়ে মন প্রাণ জুড়িয়ে যাবার মতো সুন্দর দৃশ্য। খানিকক্ষণ সেখানে বসে থাকলাম, গান শুনলাম, ছবি তুললাম, তারপর আবার নামার পালা। উপর থেকে কেবল কারের প্ল্যাটফর্ম পর্যন্ত নামতে নামতে সময় রাত 10টা। তবে আকাশে সূর্যের লাল আলোয় চারিদিকে আলোকিত থাকায় এই সময়টাকে রাত বলাটাও কেমন জানি অস্বাভাবিক বলে মনে হয়। সূর্যের আলোর এই বর্ণের বা এমন হালকা তাপের সাথে আমাদের মতন বেশিরভাগ মানুষেরই খুব একটা পরিচয় নেই। আর এই মৃদু রোদে চারিপাশে সব কিছু যেমন অন্যরকম একটা মোহময় সৌন্দর্যে ভরে ওঠে, সেটা ভাষায় প্রকাশ করার মতন না। ভিউ পয়েন্টে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে কেবল কারে করে নিচে নামতে নামতে রাত প্রায় 11টার কাছাকাছি। সারাদিনের ঘোরাফেরা ও এই শেষবেলার হাইকিংয়ে বেশ ক্লান্ত লাগলেও এত এত সুন্দর দৃশ্য মন জুড়ে রয়েছে যে সেগুলো প্রসেস করে করে ঘুমাতে বেশ দেরি হলো।
পরদিন সকাল। আজকের আবহাওয়া একটু এদিক সেদিক, মানে এই মেঘ এই রোদ। তবে আজকে আমাদের কপাল ভালো, প্ল্যান করতে দেরি করায় এদিকের গাড়ি ভাড়া করার জন্য গাড়িই খুঁজে পাচ্ছিলাম না। তবে যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, তখন হুট করে একটা অ্যাপ থেকে সুবিধা মতন একটা গাড়ি পাওয়া গেল। এবার সারাদিন ছুটে চলার পালা, যেখানে খুশি সেখানে। আমাদের আজকের রোড ট্রিপের প্রথম গন্তব্য ট্রমজোর পশ্চিমের কাভালিয়ার একদম শেষ প্রান্ত সোমারয় আইল্যান্ডে। পথে কাভালিয়ার পাহাড়, ফিওর্ড আর কিছু সুন্দর জায়গাতে গাড়ি না থামিয়ে পারাই গেল না। মানে যেন অন্য এক জগতে চলে এসেছি, আর যেদিকে তাকাই সেদিকে যেন ছবির ফ্রেমের মতো সুন্দর দৃশ্য। প্রায় 1.5 ঘন্টা এই সুন্দর রাস্তা দিয়ে ছুটে চলার পর পৌঁছে গেলাম সোমারয় বা সামার আইল্যান্ড নামের জায়গায়। সোমারয় একটা ছোট্ট ফিশিং ভিলেজ, মাত্র 321 জন বাসিন্দার বসবাস এই আইল্যান্ডটিতে। সাদা বালির বিচের জন্য ট্যুরিস্ট ও ক্যাম্পারদের কাছে বেশ পরিচিত এই জায়গাটি। আর আমরা এখানে এসেছি হিল্লেসয়া নামের একটা ছোট্ট পাহাড়ে হাইকিংয়ের জন্য। পাথরের পাহাড় একটু খাড়া, তাই হাইকারদের সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে একদম উপর পর্যন্ত দড়ি বেঁধে দেওয়া আছে, যাতে প্রয়োজনে ধরে ওঠা বা ব্যালেন্স রাখা যায়। আস্তে আস্তে উপরে উঠছি, আর চারিদিকে দৃশ্য যেন আরও বিশাল থেকে বিশালতর হচ্ছে। আর সাথে আবহাওয়ার খানিক উন্নতি তো বাড়তি পাও না। উপরে উঠতে উঠতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তাই বসে এই অসাধারণ সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে নিলাম খানিকক্ষণ। এখান থেকে সোমারয় ও এর আশপাশের এলাকা যেমন দেখা যায়, তেমনি দূর পাহাড়ের রেঞ্জও চোখে পড়ার মতো। পাহাড়ের চূড়ার দুই দিকে উন্মুক্ত সমুদ্র, আর অন্যদিকে আরও পাহাড় ও ছোট বড় দ্বীপ। ঠিক সামনের পাহাড়টার উপরে চূড়াতে অনেকগুলি উইন্ড টারবাইনও চোখে পড়ল। সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা মন ভরে দেখার জন্য। আমরা ছাড়াও আরও বেশ কিছু মানুষের আনাগোনা দেখা গেল পাহাড়ের উপরে। এমনকি ছোটোখাটো বাচ্চা কাচ্চারাও যেমন দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। নরওয়েজিয়ান জিন বলে কথা। পাহাড়চূড়া থেকে নেমে একটা ক্যাম্পিং গ্রাউন্ডে সুন্দর একটা ভিউয়ের মাঝখানে বসে দুপুরের খাবার খেয়ে ছুটে চললাম ব্রেন্সহলমেন ফেরিঘাটের উদ্দেশ্যে। আমাদের ট্রেকিং এবং দিনের প্রথমার্ধের প্ল্যান তাড়াতাড়ি শেষ হওয়াতে এখন সিদ্ধান্ত নিলাম ফেরিতে করে আমরা যাব নরওয়ের সেনজা দ্বীপপুঞ্জে। 3 তলা এই ফেরির নিচতলায় গাড়ি রাখার জায়গা আছে, দোতলায় ছোট ক্যাফে ও যাত্রী ছাউনি, আর বাকি অংশ ও উপরতলা উন্মুক্ত, যেখানে বসে আশেপাশের দৃশ্য দেখার জন্য চেয়ারও পাতা আছে। প্রায় 45 মিনিটের এই ফেরি জার্নিতে বেশিরভাগটাই ফিওর্ডের ভেতরে, আর চেয়ারে বসে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে 45 মিনিট যেন এক নিমেষেই কেটে গেল। ফেরি থেকে নামলাম বথেনহাইম ঘাটে। সেখান থেকে আমরা যাব এখন গ্রিল্লে ফিওর্ড। সেনজার সরু ও পাহাড়ি উঁচু নিচু রাস্তায় গাড়ি ছুটছে, আর চারিপাশের উঁচু উঁচু খাড়া পাহাড়ের চূড়াগুলো দেখে অবাক হচ্ছি। প্রতিটি বাঁকেই নতুনত্ব, এক এক দিকে যেন এক এক রকম সুন্দর। কখনো পাহাড়ের গায়ের উঁচু রাস্তা, আবার কখনো ফিওর্ডের জলসীমার একদম সাথেই। এই রাস্তা নিজেই যেন একটা দেখার মতো জায়গা। সেনি আইল্যান্ড নরওয়ের মূল ভূখণ্ডের মাঝে সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি, যার পশ্চিমে আটলান্টিক সাগর, আর এই সাগরের পাশের পাহাড়, রাস্তা ও ফিওর্ডগুলোই এই দ্বীপের মূল আকর্ষণ ট্যুরিস্টদের কাছে। পথে একটা ফিওর্ড থেকে অন্যটায় যাবার জন্য পাহাড়ের ভেতর দিয়ে বেশ কিছু টানেল চলে গেছে। কোনোটা ছোট, আবার কোনোটা 1-2 কিলোমিটার লম্বা। প্রতিটা টানেল থেকে বেরোলেই যেমন ভিন্ন ভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়। তো রাস্তায় চলতে চলতে এমনই একটা টানেল থেকে বেরিয়ে এডসফিওর্ড পৌঁছেই একরকম অবাক হয়ে চারিদিকে তাকানো লাগলো। এত সুন্দর পাহাড়ের সারি রাস্তার পাশে এদিক সেদিকে বরফ গলে ছোট ছোট ঝর্ণা, সত্যিই চমৎকার। আর এখানে একটা কবরস্থানও চোখে পড়ল। এত সুন্দর জায়গায় যেন মরেও শান্তি। আরেকটু সামনে এগুতেই এডসফিওর্ড বিচ। বিচের কাছে বেশ কিছু মানুষের দেখা পেলাম আমরা, যারা ক্যাম্পিং করতে এখানে এসেছে। দুই দিকে উঁচু পাহাড়, পাহাড়ের গায়ে ঝর্ণা, মাঝে সাদা বালির শান্ত বিচ। এর চেয়ে ভালো ক্যাম্পিং গ্রাউন্ড আর কী বা হতে পারে। বিচে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আর ছবি তুলে আমরা গাড়িতে ফিরলাম। গাড়ি ছুটে চলেছে একটি ফিওর্ড থেকে অন্যটিতে, আর এই পথের বর্ণনাতীত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে চলেছে প্রতি মুহূর্তে। সাগরের নীল জলের ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে তীরে। তীব্র শীতের পরে পাহাড়ের বুকের সবুজেরা জেগে উঠছে ক্রমান্বয়ে,
আর প্রকৃতির এই সব সুন্দর একসাথে হয়ে আকর্ষণ করে আমাদের মতন হাজারো সৌন্দর্য পিপাসু মানুষকে এই সেনিয়া দ্বীপে। চলতে চলতে আরেকটি টানেল পেরিয়ে পৌঁছে গেলাম বার্গস ফিওর্ডে। এর এক মাথায় বেশ উঁচুতে রাস্তার পাশেই একটা ভিউইং প্ল্যাটফর্ম আছে। এখানে গাড়িও পার্ক করার ব্যবস্থা আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এত উপরে ও শহর থেকে দূরের জায়গাতেও সীমিত আকারে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবল। তো এই সুন্দর ভিউ পয়েন্টে ঠান্ডা বাতাসের কারণে বেশিক্ষণ দাঁড়ানো গেল না। পাহাড়ের মাছ দিয়ে বরফে ঢাকা এই একটা পাস পেরিয়ে দূর থেকে গ্রিল্লে ফিওর্ড দেখে অবাক না হয়ে পারলাম না। সমুদ্র থেকে মেঘগুলো একরকম পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে যেন উপরে উঠে যাচ্ছে। এ এক অপার্থিব দৃশ্য। গ্রিল্লে ফিওর্ডে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা প্রায় 7টা বাজে। রোদ, ঠান্ডা বাতাস, হালকা বৃষ্টি, সব মিলিয়ে একটা অদ্ভুত আবহাওয়া। তবে আশপাশের দৃশ্য যেন এই আবহাওয়াকেও ছাপিয়ে এক অন্যরকম ভালো লাগায় মন ভরিয়ে তুলল। গ্রিল্লে ফিওর্ডে বেশ কিছু বাড়িঘর আছে। নরওয়ে সবচেয়ে বিখ্যাত আইল্যান্ড লফোটেনে যাবার ফেরি এখান থেকে, তাই অনেক গাড়িও চোখে পড়ল ফেরিঘাটে। কিছুক্ষণ এখানে থেকে এবার আমাদের ফিরতি পথের যাত্রা শুরু। যে পথে আমরা ট্রমসো থেকে এসেছিলাম সেই পথের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। তবে আমরা এখন অন্য পথে ফিরবার সিদ্ধান্ত নিলাম প্রায় 220 কিলোমিটার পাহাড়ি হাইওয়ে ধরে। ফিরতি পথের কিছু কিছু ফিওর্ডের বিশাল অংশ এখন অনেকটাই সাদা বরফে ঢাকা। পাহাড়ি রাস্তার দুই ধারে একটু পরপর লাল নীল সবুজ কাঠের কেবিন চোখে পড়ল। এগুলো মূলত হাইকিং বা রেস্ট কেবিন। নরওয়ের অনেক পরিবারেরই শহর থেকে দূরে এরকম ছোট ছোট কেবিন আছে, যেখানে সামার বা উইন্টারে একটু হাইকিং করতে অথবা জাস্ট রেগুলার লাইফ থেকে ডিসকানেক্ট করার জন্য মানুষ সময় ব্যয় করে। পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতন না। মাঝে একটু প্রাকৃতিক ট্রাফিক হিসাবে একদল রেইনডিয়ার পার হওয়ায় গাড়ি ধীর করা লাগলো। তবে এমন জায়গায় একপাল রেইনডিয়ার দেখা সৌভাগ্যই বলা যায়। পথে ট্রমস নামের একটা ছোট্ট ভিলেজে গাড়ি থামিয়ে নদীর পাড়ে বসে হালকা খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করে নিলাম। তারপর আবার ট্রমসোর দিকে ছুট। পাহাড়ের বাঁক, ফিওর্ড ও সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রায় মধ্যরাতের কাছাকাছি সময়ে ফিরলাম ঘরে। তারপর সারাদিনের ক্লান্তি যেন চোখে ভর করল। ট্রমসোতে আমাদের শেষ দিন। সকালে অ্যাপার্টমেন্ট থেকে চেক আউট করে গাড়িতে চড়ে বসলাম। প্রথমে কিছু রাস্তা গতকাল যে রাস্তায় ট্রমসো ফিরেছিলাম সেই রাস্তা ধরেই চললাম। আমাদের প্রথম স্টপ কালফেবাকেন ঝর্ণা। গতকাল যাবার সময় বেশ ক্লান্ত থাকায় আর এখানে দাঁড়াইনি, তবে আজকে একটু সময় নিয়ে ঝর্ণাটা দেখা ও ছবি তোলার সুযোগ কাজে লাগালাম। 1911 সালে এই ঝর্ণার উপর দিয়ে নির্মিত ব্রিজটি একটা পুরানো রাস্তার অংশ, যেটা মূলত মূল রাস্তার সাথে পাহাড়ের গায়ের কিছু বাড়িঘরকে সংযুক্ত করেছে। ঝর্ণা দেখা শেষে রামফিয়র্ড সংলগ্ন রাস্তায় কিছুক্ষণ চলে ব্রাইভিকের দিকের রাস্তায় ঢুকলাম। দুই পাশেই পাহাড়, এমন রাস্তায় বেশ কিছুক্ষণ চলার পরে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হলো। দুই দিকে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড় আর মাঝে দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা খরস্রোতা নদী। সব মিলিয়েই সুন্দর, কেমন জানি একটা শান্তি শান্তি পরিবেশ। ছোট ব্রেকের পরে কিছুক্ষণ গাড়ি ছুটিয়েই পৌঁছালাম ব্রাইভিক ফেরিঘাটে। ট্রমসো থেকে আরও উত্তরে যাবার জন্য এটাই রাস্তা, আর এই রাস্তায় ফেরির কোনো বিকল্প নেই। তবে আজ আমাদের জন্য সীমানা এই পর্যন্তই। ব্রাইভিকে আবহাওয়া একটু ভালো হওয়ায় এই সুন্দর মিষ্টি রোদের উষ্ণতায় ছোট বিচে ও আশেপাশের জায়গায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ এখানে সেখানে হাঁটাচলা করে ফেরিঘাটে ঘুরে ফিরে আর রোদ পোহানো শেষে আমাদের ফিরতি যাত্রার সময় হয়ে এলো। ফেরার পথে ভাবলাম আজকের দিনের দুপুরের খাবারের আয়োজনটাও একটা সুন্দর জায়গাতেই করা যাক। তো মেইন রাস্তা থেকে নেমে জান্ডফিকা নামের একটা ছোট্ট গ্রামে ঢুকে ফিওর্ডের পাশে নুড়ি পাথরের বিচে আরাম করে বসে খাবারের ব্যবস্থা হলো। তেমন বিশেষ কিছুই না, রুটি, ডিম, চিজ, কলা, এগুলোই। তবে এইরকম পরিবেশে এই সাধারণ খাবারও আসলে অসাধারণ একটা অভিজ্ঞতা। এরপর ট্রমসো ফিরে গাড়ি ড্রপ করে সোজা এয়ারপোর্টে চলে গেলাম।
তারপর যথাসময়ে বিমান উড়াল দিল আকাশে, আর জানলা দিয়ে আর্কটিক সার্কেলের অনিন্দ সুন্দর ল্যান্ডস্কেপের দূরে হারিয়ে যাওয়া দেখতে দেখতে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে এখানেই। দেখা হবে আবারও। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।